আমরা বাউল পরিবার আপনাদের যাই কইয়া, সবার প্রতি সালাম দিয়া শুরু যাই করিয়া। ডান পাশে আখি মনি আমার মেয়ে হয়, আমি অধম চান বাউল পরিচয় জানাই। বাম পাশে রুমি সরকার পরিচয় যাই দিয়া, লালমনি ঠিকানা ধরি ঠিকানা যাই কইয়া। শামসুদ্দিন তাবরেজি নামের জীবনে যাই বলে, শামসুদ্দিন তাবরেজি শহরটিকে তাই এই যে সাবজোয়ারি রহমাতুল্লাহ তাবরেজ শহরটিকে খুব পছন্দ করতেন বাইরে আপনাদের যাই বলে। অতএব 600 হিজরি সনে পিতার অনুমতি লইয়া তাবরেজে চলে গেল, তার নাম শামসুদ তাবরেজি গেল হইয়া। জায়গার নামটি তাবরেজে, এই জন্য নামের সাথে শামসুদ্দিন তাবরেজি নামে শরিক হইয়া গেলে। কাউনিয়া নামক স্থানে অবস্থান করিতে এখানে মাওলানা রুমির সাথে সাক্ষাৎ হইয়া গেছে। মাওলানা রুমির সাথে সাক্ষাতের ঘটনা এ সম্বন্ধনীয় বিভিন্ন গ্রন্থে রয়েছে বর্ণনা, ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে, কাজেই পুনরাবৃত্তি প্রয়োজন নাই, কথা বলবো খাঁটি। কথিত আছে এই ঘটনা পরে মাওলানা রুমি তাবরিজির মহান উচ্চ মর্যাদা যে কারণ মাওলানা রুমি যখন জানতে পারলো শামসুদ তাবরিজি উচ্চ মর্যাদা অনুভব করতে পারলেন যে উনি একজন বিশিষ্ট আল্লাহর পাগল, ফলে মাওলানা রুমি তিনি তার হাতে বায়াত গ্রহণ করলেন। শামসুদ তাবরিজি মাওলানা রুমি 3 মাস পর্যন্ত নির্জন প্রকোষ্ঠে চিল্লা নির্জনে বাস করেছিলেন, গুরু এবং শিষ্য। হযরত শামসুদ্দিন তাবরিজি আল্লাহ প্রেমে মত্ত অবস্থায় দীর্ঘ 12 বৎসর কাল তাবরেজে অতিবাহিত করেন। এত দীর্ঘকাল তাবরিজি অবস্থানের ফলে হযরত শামসুদ্দিন তাবরিজি নামে অবহিত হতে লাগলেন। সেই তাবরিজবাসীদের বিরুদ্ধচরণ কথিত আছে যে মাওলানা রুমি যেহেতু শামসুদ তাবরিজির প্রতি অত্যন্ত অনুরক্ত হয়ে পড়েছিলেন, ভক্ত হয়ে পড়েছিলেন এবং তাকে অতিশয় সম্মান এবং শ্রদ্ধা করতেন মাওলানা রুমি, এবং তাকে সর্বদা সাথে সাথে রাখতেন। এই কারণে মাওলানা রুমির কিছু ভক্তের কাছে তিনি অসহনীয় ওঠে। শামসুদ তাবরিজি তারা বলতেন মাওলানা একজন নগণ্য দেহ এবং অর্ধনাথ ফকিরের খপ্পরে পড়েছেন, একজন ফকিরের পিছন ধরেছেন। মাওলানার শিষ্যরা বলল, মাওলানা রুমির শিষ্যরা ভাবতেছে শত্রু হয়ে গেল শামসুদ তাবরিজি শিষ্যরা, মাওলানা রুমির শিষ্যরা। শেষ পর্যন্ত তারা শামসুদ তাবরিজির বিরোধিতা ও শত্রু হয়ে দাঁড়ায়। যখন মাওলানা রুমির শিষ্যরা শত্রু হইয়া যায় তখন এবার শামসুদ তাবরিজি ত্যাগ করিল, তাই তাবরেজ শহর ত্যাগ করিয়া পথেই বাগদাদে আসিল। অবশ্য বাগদাদ থেকে তিনি একবার তাবরেজে এসেছিল, এরপর তিনি দামেস্কে চলে গেল আপনাদের যাই কইয়া। ধীরে ধীরে বলবো কথা, বাকি রাখবো না, নয়নে লাগে যারে যে যাহারে ভালোবাসে ভুলে কেমন করে নয়নে লাগে যারে।
ওলামায়ে বাগদাদে আক্রোশ। যখন বাগদাদে চলে গেলেন, কোন কোন লেখকের বর্ণনা অনুযায়ী দেখা যায় হযরত শামসুদ তাবরিজির খেয়াল ভাবধারার প্রতি বাগদাদের জাহিরি আলেমেরা বিরোধিতা হয়ে উঠল। শামসুদ তাবরিজির বিরোধিতা হয়ে উঠল জাহিরি আলেমেরা। বাগদাদের তৎকালীন বাদশার উপর স্থানীয় এই সমস্ত আলেমের বিশেষ প্রভাব ছিল। এই সুযোগে তারা শামসুদ তাবরিজির উপর বেদুইন ফতোয়া জারি করল। ফলে বাদশাহ তাহাকে শহর থেকে বিতাড়িত করে দিলেন। তিনি সেখান থেকে কাজিমিনি চলে যান। ফকির হওয়া সহজ কথা নয় আপনাদের যাই বলে, ফকিরি হইতে গেলে কিন্তু ধৈর্য নিতেই হবে। ধীরে ধীরে জাহিরি আলেমদের প্ররোচনায় বাদশাহ শামসুদ তাবরিজিকে শহর থেকেই তাড়িয়ে দেয়। বাগদাদের বাদশাহ শামসুদ তাবরিজকে শহর থেকে তাড়িয়ে দেয়, বিতাড়িত করে দিলেন সত্য। বাদশাহ তাড়িয়ে দিলেন সত্য, কিন্তু প্রকৃত প্রস্তাবে বাদশাহ মনে প্রাণে তার ভক্ত ছিলেন। ঘটনাক্রমে এই সময়ে বাদশার একটি পুত্রের মৃত্যু হয়। বাদশাহ মনে মনে ভাবলেন, আহারে, তা শামসুদ্দিন তাবরিজিকে শহর থেকে বিতাড়িত করাই এর পরিণাম। আমার সন্তান মারা গেল। তৎক্ষণাৎ বাদশাহ তার কয়েকজন মোসাহেব শামসুদ্দিন তাবরিজির কাছে পাঠিয়ে তাহাকে পুনরায় বাগদাদে ফিরিয়ে আনেন এবং বাগদাদেই অবস্থান করার অনুমতি প্রদান করলেন। হে পাগল, তুমি এখানেই বসবাস করো, শামসুদ তাবরিজিকে বললেন। এরপরে তিনি হিন্দুস্থান অভিমুখে যাত্রা করলেন। শামসুদ তাবরিজি বাগদাদ বাদশার পুত্র মোহাম্মদ হযরত শামসুদ তাবরিজির খুব ভক্ত ছিলেন, সুতরাং তিনিও হয়তো সাথে হিন্দুস্তানের দিকে যাত্রা করলেন। বাদশার পুত্র, বাগদাদের বাদশার পুত্র শামসুদ তাবরিজির সঙ্গে হয়তো হিন্দুস্তানে যাবে। ওলিয়া ওলিয়ারা এইভাবে নবীর দিন প্রচার করে, আলেম ওলামারা করতে পারে নাই এই দিনের কাজে। প্রথম নাম্বার আউলিয়া ওলিরাই দিন ইসলাম প্রচার করে। সেই অলিদের মাজার ভাঙবে কোন লজ্জাতে মুখে। তাই হিন্দুস্তানের সীমান্ত অতিক্রম করে শামসুদ তাবরিজি মুলতানে বসবাস করতে থাকলেন। এই সময় হযরতে শেখ বাহাউদ্দিন জাকারিয়া জীবিত ছিলেন। প্রমাণ আছে হযরতে শামসুদ তাবরিজি তার দরবারে পৌঁছিলে তিনি তাহাকে আপ্যায়নের জন্য এক পেয়ালা দুধ তার সামনে রাখলেন। কে? জাকারিয়া, বাহাউদ্দিন জাকারিয়া এক পেয়ালা দুধ তার জন্য রাখলেন। হযরতে শামসুদ্দিন তাবরিজি পেয়ালার মধ্যে একটি ফুল ফেললেন। তার অর্থ হলো, আমি মুলতানে ফলের মতো হয়ে বাস করব, আমার কারণে কারোর কোনো কষ্ট হবে না। মুক্তাই মুক্তা। আর একটি ঘটনা, একবার হযরত শামসুদ্দিন তাবরিজি উনি কি করলেন, শাহজাদা মোহাম্মদকে সাথে নিয়ে, অর্থাৎ যে বাদশার পুত্রকে নিয়ে গেছিলেন হিন্দুস্তানে। অতি ভক্ত তো, বাদশার পুত্রই চলে গেছিলেন শামসুদ তাবরিজি পাগলের সঙ্গে। তে বাদশার সেই পুত্র মোহাম্মদকে সাথে নিয়ে উনি নৌকা যুগে কোথাও যেন যাচ্ছিলেন। নদীর মধ্যস্থলে পৌঁছলে নৌকা দুলতে থাকে। এইরূপ মনে হতে থাকে যে নৌকা এক্ষুনি হয়তো ডুবে যাবে। শামসুদ তাবরিজি শাহাদতকে সাহেবজাদাকে বললেন, তোমার কাছে যা কিছু আছে নদীতে ফেলে দাও, তা না হলে নৌকা ডুবে যাবে। সাহেবজাদা বাদশার পুত্র বাগদাদ ত্যাগ করার সময় নিজের সাথে মণিমুক্তা যাহা কিছু সাথে এনেছিল তা তার সাথে ছিল। তিনি তাবরিজির নির্দেশ পালন অর্থে সবগুলো মণিমুক্তা নদীর গর্ভে নিক্ষেপ করলেন। সাথে সাথে তারা দেখতে পেলেন নদীতে তাদের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত শুধু মুক্তা আর মুক্তা হয়ে গেল। ভালোবাসার বন্ধু যদি রাস্তা দিয়ে যায়, দেখা করা যায় না রে ভাই লোকেরই কথায়। যতই বাধা দেখ না লোকে
দেখি আরে আরে নয়নে লাগে যারে। বাগদাদের ন্যায় মুলতানবাসীরাও তাবরিজির বিরুদ্ধাচরণে তারাও বিরুদ্ধাচরণ করলো হিন্দুস্তানেতে। বাগদাদে যেভাবে মানুষেরা জাহেরি আলেমেরা বিরুদ্ধাচরণ করেছিল, এবার উনি হিন্দুস্তানে মুলতান শহরে গেছিল, তারাও বিরোধিতা শুরু করে দিল। এমনকি একদিন গোস্ত ভাজার জন্য আগুনের প্রয়োজন হলো। যখন আগুনের প্রয়োজন হলো, শামসেদ তাবরিজি সাহেবজাদাকে অগ্নি আনার জন্য শহরে পাঠালেন, কিন্তু শহরে কেউ তাহাকে অগ্নি দিল না। তাছাড়া এক ব্যক্তি সাহেবজাদাকে প্রহারও করল, মারল। শামসেদ তাবরিজি সেখানকার মানুষের এইরূপ মনোবৃত্তি দর্শনে জালালিতে এসে আসমানের দিকে তাকালেন শামসেদ তাবরিজি এবং সূর্যকে বললেন, হে শামস, সূর্যের এক নাম হলো শামস, আমি তোমার পিতা, একটু নিচের দিকে নেমে এসো, তোমার উত্তাপে আমি কিছু গোস্ত ভেজে নেব। সাথে সাথে সূর্য এত নিচে নেমে আসে যে তার উত্তাপে মানুষ ছটফট ও চিৎকার করতে থাকে। তা দর্শন করে হযরত শামসুদ্দিন তাবরিজির মনে দয়ার উদয় হলো এবং তার মনের ক্রোধ দূর হয়ে গেল। তখন সূর্যকে পুনরায় বললেন, আবার তোমার নিজ স্থানে ফিরে যাও। সূর্য স্বস্থানে চলে গেল। তার ফার্সি ও গজল সমূহের একটি সংকলন দিওয়ানে শাহ শামসুদ্দিন নামে সুপ্রসিদ্ধ রয়েছে। যে কাঞ্জুল আশাব গ্রন্থে বর্ণিত আছে শামসেদ তাবরিজি 665 হিজরি সনে মুলতানে সে বসবাস করতে থাকে। তার চাচা সৈয়দ আব্দুল হাদি এখানে এসে পৌঁছিলেন। চাচা আসলেন সে বাদশাহ আহমদ নেকদুয়ার সৈয়দ আব্দুল হাদির সাথে। সাহেবজাদাগণ হযরত শামসেদ তাবরিজি পরিবার বর্গের সাথে কাফেলা পাঠিয়েছিলেন তোমাদের যাই কইয়া। ইসমাইলিয়া খানদানের সৈয়দ কাফেলা 666 সনে মুলতানে আসিল। শামসেদ তাবরিজির চাচা সৈয়দ আব্দুল হাদিকে গো স্বদেশে ফিরিয়ে যেতে অনুরোধ করলেন। চাচা সৈয়দ আব্দুল হাদি স্বদেশে চলে যান। শামসেদ তাবরিজি গো পরিবার বর্গ দলবল সহ মুলতানে বসবাস করতে নয়নে লাগে যারে। তার পুত্র ছিল নাসিরউদ্দিন মোহাম্মদ। ইনি 94 বছর বয়সে 682 হিজরি সনে রমজানে ইন্তেকাল করেন। তার মাজার লাহোর দুর্গের তাহখানার মধ্যে অবস্থিত বলে কিংবদন্তি রয়েছে। দ্বিতীয় পুত্র সৈয়দ আলাউদ্দিন আহমেদ, তাকে সৈয়দ আহমেদ সাকবার বলা হতো। তার মাজার জয়পুর রাজ্যের নাররার নামক স্থানে অবস্থিত বলে কথিত আছে। শামসুদ্দিন তাবরিজি রওজা শাহ শামসুদ্দিন মোহাম্মদ তাবরিজির মাজার মুলতানে হযরতে শেখ মোহাম্মদ জামাল মুলতানি রহমাতুল্লাহ মাজারের অনতি দূরেই অবস্থিত। এই রওজাটি হযরতে তাবরিজি ইন্তেকালের 2 বছর পরে 677 হিজরি সনে নির্মিত হয়েছেন। পীর সদরুদ্দিন হযরতে তাবরিজির পুত্র হযরতে আহমেদ সাকারবার ও শাহজাদা যিনি হযরতে তাবরিজির সাথে বাগদাদ থেকে মুলতান এসেছিলেন, তাই মিলিতভাবে এই রওজা নির্মাণের কাজে অংশগ্রহণ করেছিলেন। সেকালে রওজার দালানটি সম্পূর্ণ সাদা বর্ণের ছিল। তাই সৈয়দ মীর সাফদার আলী শাহের জানা যায় 1194 পৃষ্ঠায় দ্বিতীয়বার
দ্বিতীয়বার সেই রওজাটি পুনরায় নির্মাণ করা হয়। আবার সেই রওজার সারদেশে বয়াত দুটি লেখাও আছে। ধীরে ধীরে বললাম কাহিনী আপনাদের যাই কইয়া, ভালো লাগলে গাওয়া সার্থক সার্থক যাবে হইয়া। আমরা বাউল পরিবার রীতি করি তারে, যে যাহারে ভালোবাসে ভুলে কেমন করে নয়নে